তো সিংহাসনের মহাসংগ্রাম শুরু হয়ে যাচ্ছে, অপেক্ষার প্রহর শেষ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমার সঙ্গে থাকবেন জনতা, আর এই জনতার প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। তাদের প্রশ্নের উত্তর, জনতার প্রশ্নের উত্তর দেবেন নেতারা। আজকে কারা কারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, সৈকত গিরি বাম মুখপাত্র সিপিআই নেতা, এবং অর্চনা মজুমদার বিজেপি মুখপাত্র। যেটা বলছিলাম, আগামীকাল থেকে শুরু সিংহাসনের মহাসংগ্রাম। চলবে 7 দফায় এ রাজ্যে। প্রথম কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। আগামীকাল সকাল 7টা থেকে দিনভর আমরা থাকবো লাইভে। কিন্তু আজ পর্যন্ত কোচবিহার, যেটা আলোচনার একেবারে খবরের শিরোনামে, সেই কোচবিহারে সেখানে ভোটের নিরাপত্তা, বুথের ব্যবস্থা সব কিরকম আছে, আমাদের প্রতিনিধি হিরণ রায় বর্মনের প্রতিবেদন। শুক্রবার লোকসভা ভোটের প্রথম দফা। পশ্চিমবঙ্গের অন্যতম 3টি লোকসভা কেন্দ্র, তার মধ্যে কোচবিহার, সেখানে ভোট গ্রহণ হবে প্রথম দফায়। কোচবিহারের ক্ষেত্রে কতটা ভোটের প্রস্তুতি সেটা আমরা দেখব। রাত হয়ে এসছে, এই মুহূর্তে আমরা রয়েছি দিনহাটা। কেন্দ্রীয় বাহিনী যেমন তারা এখানে দায়িত্বে রাখছেন, পাশাপাশি কিন্তু এখানে যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে যারা ভোট গ্রহণ করাবেন তারা এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন এবং তারা ইতিমধ্যেই চলে এসেছেন এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা মহিলা পরিচালিত বুথ, এবং সেই বুথের এই মুহূর্তে কিন্তু রাত্রেবেলা কাজ চলছে। মহিলা কর্মীরা তারা এই মুহূর্তে স্লিপ তৈরির যে কাজ সেটা করে রাখছেন, এবং তার মধ্যেও কিন্তু এই ওআরএসও রয়েছে গরম থেকে বাঁচার জন্য, তিনি ওআরএসও খাচ্ছেন। তো এবং আমরা দেখতে পাচ্ছি ইভিএম রয়েছে, সেই ইভিএমে তারা রাখা রয়েছে এবং সেটা নিরাপত্তার দায়িত্বে বাইরে থাকা কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে। এবং অবশ্যই কিন্তু এই অঞ্চলে যেটা 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা এই মুহূর্তে দায়িত্ব থাকছে টোটাল কোচবিহারে, এবং মোট প্রায় 19,65,000-এর বেশি ভোটার রয়েছে এই অঞ্চলে, এবং স্পর্শকাতর বুথ 196টি, এবং মোট 14 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নিশীথ প্রামাণিক, বিজেপির তরফ থেকে আগের বারের সাংসদ, এবং অন্যদিকে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া, নীতিশ চন্দ্র রায় ফরওয়ার্ড ব্লকের তিনিও রয়েছেন। এবং সব মিলিয়ে কিন্তু এখানে যে ভোট গ্রহণ কেন্দ্র সেটা 2043। সব মিলিয়ে এবার ভোট গ্রহণ শুরু হওয়ার পালা। ক্যামেরা সঞ্জয় মণ্ডলের সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। আমরা শুধু নিরাপত্তা, রাজনীতি এসব দেখাই না, বাড়তি ইনফরমেশনও দেখাই। যেমন এই বন্যপ্রাণের হামলা এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বড় একটা বিষয় হয়ে উঠেছে। বারবার প্রাণ যাচ্ছে হাতির হামলায়, চিতাবাঘ বেরিয়ে আসছে। আর সেই বন্যপ্রাণ নিয়ে কি ভাবনা নির্বাচন কমিশনের? ভোট কর্মী শুধু নয়, ভোটারদের জন্য আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন। রাজ্যে প্রথম দফার যে 3টে লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে জলপাইগুড়ি। এই জলপাইগুড়ির মধ্যে একাধিক ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে যেখানে উত্তেজনা রয়েছে। তবে সেই উত্তেজনা কোনো রাজনৈতিক কারণে নয়, সেই উত্তেজনা রয়েছে যারা ভোট দিতে আসবেন এবং যারা ভোট গ্রহণ করবেন তাদের নিরাপত্তার কারণে। তার কারণ সেই বুথগুলি একেবারে জঙ্গলের মধ্যে, যেখানে যে কোনো সময় কখনো হাতি বা কখনো চিতা বা যে কোনো বন্যপ্রাণী চলে আসতে পারেন। এই যে জায়গাতে মূলত হচ্ছে এখানে 2টো বুথ করা হচ্ছে, সেখানে ভোট গ্রহণ চলবে আগামীকাল সকাল থেকে। এবং সেই সময় যদি কোনো বন্যপ্রাণী যদি চলে আসে, তখনও খবর পৌঁছানোর জন্য বা তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য যারা বন দফতরের কর্মীরা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। নিয়ম অনুযায়ী এই বুথের মধ্যে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং বুথের মধ্যে দেখতেও পাওয়া যাচ্ছে যে ওয়েবকাস্টিং করার জন্য বা সরাসরি বুথের মধ্যে সমস্ত ছবি তুলে ধরার জন্য এখানে সিসি ক্যামেরাও রাখা রয়েছে, সেখান থেকে সরাসরি লাইভ ফিডও যাবে। আর এই হচ্ছে পোলিং স্টেশন বা যেখানে ভোট নেওয়া হবে, সেই জায়গাটি এর মধ্যে রয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা কর্মীরা রয়েছেন সেই সমস্ত কর্মীরা তারাও এসে গিয়েছেন। বাকি জায়গাগুলির ক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা নিয়ে নানা খবর থাকলেও এই জায়গাগুলির ক্ষেত্রে যে বিষয় সব থেকে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে ভোট গ্রহণের সময় হাতি বা চিতাবাঘ চলে আসবে না তো, বা অন্য কোনো বন্য প্রাণী যদি চলে আসে তাহলে ভোট গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা আসবে না তো। সে কারণেই শুধুমাত্র ভোটের কর্মী বা কেন্দ্রীয় বাহিনী নয়, বন দপ্তরের কর্মীরাও সারাক্ষণ ধরে নজর রাখতে শুরু করেছেন।
ফলে জলপাইগুড়ির বেশ কতগুলো বুথ জানি ইতিমধ্যেই নজরে রয়েছে, তার মধ্যে অন্যতম নজরে থাকার জায়গাগুলির মধ্যে এটিও থাকবে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। কোচবিহার হলো, জলপাইগুড়ি হলো, আরো একটা ভোট কেন্দ্র আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। সে আলিপুরদুয়ারে জেলা আলাদা করেছে, কিন্তু তাতে কি তৃণমূল ফায়দা পেয়েছে কিছুটা হলেও? না। কিন্তু আলিপুরদুয়ারে এবার কি হবে? চা বাগান, চা শ্রমিক একটা বড় ফ্যাক্টর। সেই নিয়ে আমাদের প্রতিনিধি পার্থর প্রতিবেদন। রাত পোহালে লোকসভা নির্বাচন, আর আমরা দাঁড়িয়ে আছি দুটি পাতা ও একটি কুড়ির জেলা আলিপুরদুয়ারে, যেখানে কিন্তু এবার বড় ফ্যাক্টর অবশ্যই চা বাগানের ভোট। 21-এর নির্বাচনে আমরা দেখেছি যে চা বাগানের ভোট যেদিকে গিয়েছে সেই দলই কিন্তু জয়ী হয়েছে, আর 24-এর নির্বাচনেও কিন্তু সেই চা বলয়ের ভোটই কিন্তু এখানে ব্যবধান করে দেবে। আর এই আলিপুরদুয়ারে প্রায় 30% কিন্তু ভোট রয়েছে চা বাগান শ্রমিকদের। আর নির্বাচনেও আমরা দেখেছি প্রতিটি রাজনৈতিক দলকেই তাদের নির্বাচনী প্রচারে তারা কিন্তু জোর দিয়েছে চা বাগানের শ্রমিকদের বিভিন্ন ইস্যু। আর তাই আগামীকাল এই চা বলয়ের ভোট কোন দিকে যায় সেদিকেই কিন্তু তারই কিন্তু অপেক্ষায় রয়েছে গোটা আলিপুরদুয়ার। যদিও প্রতিটি দলের রাজনৈতিক যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু আশাবাদী যে চা বাগানের ভোট এবার তারাই পাবে। আর এই 30% আদিবাসী শ্রমিকদের ভোট কোন দিকে যাবে তাই কিন্তু এবার পার্থক্য করে দেবে এই আলিপুরদুয়ার আসনে। 21-এর নির্বাচন আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে, সেখানেও কিন্তু এই চা বলয়ের ভোটই কিন্তু ব্যবধান করে দিয়েছিল। আর তাই সব দলের প্রার্থীরাই কিন্তু ভোট প্রচারে জোর দিয়েছিল এই চা বাগানের শ্রমিকদের ভোট, চা বাগানের শ্রমিকদের বিভিন্ন ইস্যু নিয়ে। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থিবন সরকার, নিউজ 18 বাংলা, আলিপুরদুয়ার। চা বাগান, জঙ্গল, আদিবাসী, রাজনীতি সব নিয়েই আগামীকাল এবং উত্তরের আবেগ। আগামীকাল শুরু সিংহাসনের মহাসংগ্রাম। এতদিনে জেনে গেছেন জনতার দরবারে অ্যাঙ্কার নয়, প্রথম প্রশ্ন করেন জনতা। আমি জনতার কাছে যাব। প্রথম প্রশ্ন কার এবং কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন তৃণমূলের উদ্দেশ্যে। 2021 সালে আপনাদের যে ফলাফলটা হয়েছিল উত্তরবঙ্গে, এখনো কি আপনাদের মনে হয় এবারের ফলাফল ভালো হবে? 2019 সালে আমাদের উত্তরবঙ্গে ভালো রেজাল্ট হয়নি। তুমি যদি দেখো যে আপনি দেখবেন যে 2021 সালে তাতে তুলনামূলকভাবে আমরা কিন্তু 2019 সালের পরে একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব অ্যানালাইসিস থাকে এবং ভোট পরবর্তী নিজেদের মধ্যে কাটাছেঁড়া থাকে কোথায় ভুল হচ্ছে, তারপরে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় আমরা কিন্তু 2021 অনেক ভালো রেজাল্ট করেছি। হ্যাঁ, দেখুন যদি আপনি দেখেন উপনির্বাচন 2021 সালে যে পরে যখন উপনির্বাচন হলো, ধূপগুড়িতে যেখানে আমরা হারছি সেই হারা সিটটাও কিন্তু আমরা জিতে এসেছি। তো আমরা সেখানে ধূপগুড়ির মতো আসন, যেখানে এবং পঞ্চায়েত ভোটে যেখানে বাম কংগ্রেসেরও ভোট যা পার্সেন্টেজ ছিল, ধূপগুড়ি আসনে কিন্তু গিয়ে সেখানে মানে 15% কমে গিয়ে 6%। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে উপনির্বাচন দিয়ে বোঝা যায়। উপনির্বাচন দিয়ে যদি বোঝাও না যায়, তুমি দিনহাটা, আপনি যদি দিনহাটাও দেখেন সেখানেও তো আমরা 1.5 লাখের উপরে ভোটে জিতছি। তো আমরা প্রত্যেকটি জায়গায় নির্বাচন হোক বা উপনির্বাচন হোক, 19-এ যেই মানুষগুলো ধর্মের ভিত্তিতে, আমি সরাসরি বলছি, হয়তো ধর্মের আফিন খেয়ে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, 2019 থেকে 21 তাদের মোহভঙ্গ হয়েছিল, তারা মানুষ উন্নয়নের যারা ভোটটা দেয় তারা কিন্তু 21-এ এসে সেই আমাদেরই ভোটটা দিয়েছে, দেখেছে যে বিজেপি মানেই শুধুমাত্র হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে রেখেছে, আর যারা আদৌ নয়। কিন্তু আমাদের জনতার মানুষ ভোট দিচ্ছে উন্নয়নে। তাড়াতাড়ি প্রশ্নটা করুন প্লিজ। আমার প্রশ্ন বিজেপিকে। বিজেপি, অর্চনা মজুমদার। উত্তরবঙ্গে আপনারা কি 2019-এর ফল ধরে রাখতে পারবেন? কারণ এর মধ্যেই আমি একটু যোগ করে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে থাকছেন একেবারে। সে সবাই পড়ে থাকুক, তৃণমূলের যতজন পশ্চিমবঙ্গে আছেন নেতা নেত্রী, চোর ডাকাত, সবাই সারাদিন সারা রাত, যদি ওখানে হোটেল বাড়িতে তো ধরবে না, মানুষের বাড়িতে রাস্তাঘাটে উপরে থাকেন, সিটটা পাচ্ছে 200%। 4 তারিখে দেখতে পাবেন যে তিনটে লোকসভায় আগামীকাল ভোট হচ্ছে, তিনটেতেই বিজেপি জিতবে। শুধু নয়, এমন একটা ভোটের সংখ্যায় জিতবে যে আপনারা সকলে বলবেন হ্যাঁ দিদি বলে গেছে। কিন্তু কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে আমি নিয়ে এসেছি, কিসের ভিত্তিতে। 3টে ভোট কেন্দ্র, সেখানে এই 19 থেকে 24। একটু মাইক্রোফোনটা কাছে নেবেন প্লিজ। জলপাইগুড়িতে জল জীবন মিশনে আমাদের প্রায় 1,70,000 ট্যাঙ্ক। আপনি বুমটা না নিলে হবে না, শুনতে পাবে না কেউ। জনশুদ্ধি কেন্দ্র 14টি হয়েছে শুধু জলপাইগুড়ির লোকসভায়, কারণ
আগে মানুষকে ওষুধ কিনতে হতো, সাধারণ যাদের সুগার প্রেশার মাস গেলে 2000 টাকার ওষুধ কিনতো, তারা এখন 100 টাকার ওষুধে দিন কাটাতে পারছে, মানুষ সুবিধা পাচ্ছে। বঞ্চনার অভিযোগ প্রত্যেকের উঠছে। বাড়িতে আমাকে বলতে দিন আমরা কি কাজ করেছি, কেন আমরা কনফিডেন্ট, কেন আমরা বিপুল ভোটে এই 3টে ভোটে দিল, সেটা আমি ওনাদের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এদের এক্সপ্লেন করছি। স্বচ্ছ ভারত মিশনে আমাদের 2.5 লক্ষের ওপরে এসছে এক একটা লোকসভা ধরে। সেই রকম প্রধানমন্ত্রী উজালা যোজনায় 65,279, প্রধানমন্ত্রী টোটাল কানেকশন, এইরকম আমাদের আমি যদি দেখাতে প্রচুর প্রকল্পের কথা বললেন। প্রকল্প না, সুবিধা সুবিধা। পেয়েছেন। আচ্ছা, যারা লাভার্থী, যারা মৃত্যুঞ্জয় সংক্ষেপে জানতে চাইবো, এত বছর ধরে লাভার্থী যারা, তারা ভোট দেবেন না বিজেপিকে আর তোমরা জিতবে? আমার কথা হলো, উনি এত প্রকল্পের কথা বললেন, মানে এত সুবিধাভোগীর মানুষের কথা বললেন। লোকসভাতে দাঁড়িয়ে আমাদের সাংসদ দেব প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গের কে কত খরচা করেছে 31শে মার্চ 2023 অবধি, আমি 24-এরটা বলছি না, 23 অবধি। তাতে দেখা যাচ্ছে জয়ন্ত কুমার রায় 5 কোটি টাকা খরচা করতে পেরেছে, জন বাল্লা 7 কোটি টাকা খরচা করতে পেরেছে, বছরে 5 কোটি টাকা ফান্ড পায়, 4 বছর হলে 20 কোটি টাকা। এটা আমার কাছে আছে অয়নদা, আমি এখন এই যে ব্যাস, ওনার বেলায় কিন্তু আমি বলিনি, শুরু থেকে যদি এরকম হয় তাহলে মৃত্যুঞ্জয় আমাকে কিন্তু বলা হয়েছিল 1 লাখের উত্তর দিতে, উত্তরটা উনি চেঁচাবে, তাহলে আমিও চেঁচাবো। আপনার সময় মৃত্যুঞ্জয় বলেনি, সেটা বলতে পারবেন না। উনি মোবাইলে অনেকক্ষণ দেখে অনেক কিছু বললেন, বলতে গিয়ে অনেক কিছু দেখতে হচ্ছে, যারা কাজ করে তাদের মুখে মুখে থাকে, ওনাকে দেখে আসতে হতো। তাহলে আমার কথা হলো, আমি একটা কথাই বলছি, যাদের এই জয়ন্ত রায় উনি প্রার্থী হয়েছেন আবার জলপাইগুড়িতে, আপনাদের চ্যানেলে আমি দেখছিলাম 15 দিন আগে মানুষের কাছে গেছেন, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আপনি করোনার সময় কোথায় গেছিলেন? 19-এ জেতা প্রার্থী করোনার সময় পাওয়া যায়নি, তারা ভোট চায়। রাজনীতি যেমন এখানে তর্ক বিতর্কে ঝড় উঠছে, তৃণমূল না বিজেপি, কে লাভ পাবে একটু দেখতে দেখতে তারপর একটা ছোট্ট ব্রেকে যাব। দেখুন, चाय बागान में काम करने वाले सभी परिवारजनों को भी इस चाय वाले का प्रणाम। हमने 59 चाय बागान खोल दिया। बीजेपी कहा था हम 5 चाय बागान खोल देगा, आज तक खुला? हमने 59 खुला है और उन्होंने सब बंद करके रखा है। 19-এর লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে পদ্মের দাপট, 21-এর বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়ে ছিল বিজেপি। এবার লোকসভা ভোট, সেই ভোটে উত্তর থেকে পদ্মকে সাফ করতে তৃণমূল মরিয়া। উত্তরে তাই তাদের বিশেষ নজর। উত্তরবঙ্গে তারা হাতিয়ার করতে চাইছে পদ্ম শিবিরের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভকে। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্যসভার সাংসদ আনন্দ মহারাজ, যিনি রাজবংশী নেতা। উত্তরের ভোটে এই রাজবংশীরা বড় ফ্যাক্টর। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। উত্তরে প্রার্থী বাছাই নিয়েও বিজেপিকে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে। সাংসদ জন পাল্লার বিরুদ্ধে না রাখো, তাই এবার আলিপুরদুয়ারে বিজেপি টিকিট দিয়েছে মনোজ টিগ্গাকে। সূত্রের খবর, জয়ন্ত রায়কে টিকিট দেওয়া নিয়েও বিজেপির অন্তরে একাধিক মত ছিল। দার্জিলিংয়ে হর্ষবর্ধন শ্রীংলার নাম নিয়ে জোর জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি। এই পরিস্থিতিতে 21-এর চেয়ে 24-এ আরো ভালো ফল করার লক্ষ্যে ময়দানে রাজ্যের শাসক দল। উত্তরে পরপর সভা করেছেন তৃণমূল নেত্রী। আর উত্তরবঙ্গটা আর বিজেপির হাতে ছেড়ে দেবেন না। খেলা হোগা, খেলা হোগা, খেলা হোগা। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। উত্তরের মন পেতে বিভিন্ন সামাজিক প্রকল্পকে হাতিয়ার করছে তৃণমূল, যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী তো আছেই। এছাড়া চা সুন্দরী, চা শ্রমিকদের জন্য ঘর, বন্ধ চা বাগান অধিগ্রহণ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জমির পাট্টা দেওয়া। পাল্টা বিজেপিও বসে নেই, তাদের কাছে উত্তরবঙ্গ মানে প্রেস্টিজ ফাইট।
बंगाल में जीत विकास की होगी। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार, 4 जून आबार एक बार 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। নিউজ 18 বাংলা। বলেছিলাম দেখতে দেখতে ব্রেকে যাব, একটা ছোট্ট ব্রেক দেব, কিন্তু ব্রেকে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি গত 3 দিন ধরে দাপিয়ে বেরিয়েছেন যিনি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নি শর্মা, অগ্নিমিত্রা, তিনি থাকবেন আর কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে 1-to-1-এ। একটা ছোট্ট ব্রেক, তারপর আবার জনতার দরবার। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। भाई बाबू यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा, आज भी छक्का मारूंगा। बेहतरीन मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप, गुरुजी हैरान और ये धोनी की हुई जी कैसे SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। Hotel management with AI. Join IIHM. Call 98310 50,000. হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। বেদাগ চাঁদ, বিউটিফুল ফ্লোরিং। ভারমোরা মজা এসে গেল। নিউ স্টাইল। Varmora Tiles. Flooring beautiful বানানো নিউ স্টাইল। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। सिर्फ यही फील चाहिए लड़कियों को, पर अपने पार्टनर से पूछा है? मुझे चाहिए सेंसेशनल फील, और शायद आपके पार्टनर को भी। India's #1 man first condoms. Choose your flavor. समझ आया कुछ? ऑलवेज अपने पार्टनर से पूछो। পাঞ্জাব স্টেট ডিয়ার বৈশাখী বাম্পার লটারি বেরিয়েছে। হ্যাঁ, পাঞ্জাব স্টেট ডিয়ার বৈশাখী বাম্পার লটারি প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড, আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। টিকিটের মূল্য 500 টাকা। ড্র 20 এপ্রিল। প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যেই। পাঞ্জাব স্টেট ডিয়ার বৈশাখী বাম্পার 2024। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। বেদাগ চাঁদ, বিউটিফুল ফ্লোরিং। ভারমোরা মজা এসে গেল। নিউ স্টাইল। Varmora Tiles. Flooring beautiful বানানো নিউ স্টাইল। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD। এলিফ্যান্ট TMT মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট TMT 600 SD। এলিফ্যান্ট TMT মানেই হাতির মতোই শক্তিশালী। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান,
সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিমের এই খাস সুগন্ধ, খাস স্নান, পরিচ্ছন্ন সতেজ খাস অনুভূতি। আজ দিনটা হয়ে গেল খাস। বোরোলিনের নতুন খাস নিম সাবান, নিম, নারকেল তেল আর ভেটিভারের গুণে ভরা। আজ আমি খাস। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরী কাবেরী মেহেন্দি। কাবেরী মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। বাঙালিদের নাকি সবেতেই প্রশ্ন, সো প্রশ্ন করলেই তো জবাব পাওয়া যায়, তাই না? আগে যখনই কাজের জন্য ট্রাভেল করতাম প্রচুর কল ড্রপ হতো আর অনেক সময় কভারেজই থাকতো না। তখন আমার বন্ধু বলল এয়ারটেলে সুইচ করে নিতে। আমি জিজ্ঞেস করলাম কেন? ও বলল আমার নেটওয়ার্ক সব সময় ভালো চলে। তো আমি বললাম এ তো সবাই বলে, কিন্তু প্রমাণ কোথায়? তখন ও আমাকে বলল ওপেন সিগন্যাল এয়ারটেলকে 6টার মধ্যে 5টা অ্যাওয়ার্ড দিয়েছে। বস, এত যখন অ্যাওয়ার্ড আছে তাহলে কিছু তো বদলেছে। তো ব্যাস সুইচ করে নিলাম। ইউ সি, বাঙালিরা অকারণে প্রশ্ন করে না। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। CRI Pump. CRI Pump. CRI Pump. CRI Pump. CRI Pump. CRI Pump. Now sold in more than 100 countries. CRI Pumps. Pumping trust worldwide. Rizal shields your lenses from scratches, smudges, and your eyes from UV rays. #1 in spectacle lenses worldwide. Essilor. Crizal Happiness Offer. Buy 1 pair of Crizal and get second at 50%. सफलता के सफर में मिली पहचान, तरक्की और सम्मान, मैंने हर पल लुत्फ उठाया है। मेरा अपना वॉकमेट। দীপা আর শুভঙ্কর দুজনেই পছন্দ করে চাউমিন উইথ পাপড়। আর আজ বেঙ্গলি ম্যাট্রিমনির ইন্টারেস্ট ম্যাচিং ফিচার থেকে এদের জুটি একেবারে ফাটাফাটি। তাহলে বেঙ্গলি ম্যাট্রিমনি অ্যাপে আসুন, ইন্টারেস্ট অনুযায়ী সম্পর্ক তৈরি করুন। বেদাগ চাঁদ, বিউটিফুল ফ্লোরিং। ভারমোরা, মজা এসে গেল। নিউ স্টাইল। ভারমোরা টাইলস, ফ্লোরিং বিউটিফুল বানানো নিউ স্টাইল। এই নিউজ সহ নিবেদন করছে নতুন এভারেডি আলটিমা ব্যাটারি হলো 400% লঙ্গার লাস্টিং। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আবার বলছি, জনতার দরবারে আর কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে থাকবেন অগ্নি শর্মা, অগ্নিমিত্রা। গত 3 দিন ধরে আপনারা দেখেছেন কিভাবে দাপিয়ে বেরিয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। আমি আসবো সৈকতগিরির কাছে, আলিপুরদুয়ার, কোচবিহার, এসব নিয়ে যখন আলোচনা হচ্ছে, তোমরাই বিভিন্ন সময় বলো যে এই দুটো দলের, তৃণমূল এবং বিজেপির নাকি কোনো মানুষের জন্য কোনো কর্মসূচি নেই, কিন্তু প্রকল্প নিয়েই তো বলা যায় যে প্রতিযোগিতা হচ্ছে দুজনের মধ্যে। না দেখুন, এটা তো খুব স্বাভাবিক যে এবারে নির্বাচনে বাইনারি তৈরি করবার একটা প্রবল প্রয়াস হচ্ছে। সে রামনবমীকে কেন্দ্র করে হতে পারে, মোদি দিদি দুহাতে দুটো লাড্ডুর তত্ত্ব হতে পারে। আমি শুধু মনে করাতে চাইছি, দেখুন আমাদের বামপন্থীদের এই নির্বাচনে উত্তর বাংলার এই 3টে সিটে যে আমরা ব্যাপক রেজাল্ট করবো এই কথা আমরা বলছি না, কিন্তু আমরা মনে করাতে চাইছি এই তৃণমূল বিজেপি 2019-এ বলেছিল নারায়ণী রেজিমেন্টের কথা, 2019-এ বলেছিল নারায়ণী ব্যাটালিয়নের কথা, বলেছিল রাজবংশী শিক্ষক নিয়োগ করবে। আজকে অবধি আমরা কি দেখলাম? উত্তর বাংলার মানুষের জন্য তৃণমূল বিজেপির উপহার কি? 1 নম্বর উপহার হচ্ছে পার্লামেন্টে সবচাইতে কম শতাংশ উপস্থিতি, অংশগ্রহণ উত্তর বাংলার 3 জন বিজেপি সাংসদের। 1, 2, পরেশ অধিকারীর মেয়ে চাকরি চুরি করে চাকরি পেল, এই তো উত্তর বাংলার প্রাপ্তি।
উত্তর বাংলায় বেশ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। আপনি যদি দেখেন হরকাবান ঘটেছে, তখন আমরা দেখেছি তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কার্নিভাল করতে ব্যস্ত থেকেছেন। একটা মিনিমাম সৌজন্যতামূলক বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা কার্নিভালে ব্যস্ত থাকলেন, ওখানে যেতে পারলেন না। এক, নির্বাচনের সময় যেই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে নেতা নেত্রীরা সব হেলিকপ্টার উড়িয়ে চলে যাচ্ছেন। উত্তর বাংলার কথা মনে পড়ে নিশীথ প্রামাণিকের, মনে পড়ে মনোজ টিগ্গার, মনে পড়ে আপনার নির্মল বাবুদের, যারা একবার এমএলএ হয় আবার এমপি হয়, আর উত্তর বাংলার মানুষ 6 মাস অন্তর শুধু প্রধানকে ভোট দিয়ে যাবে। তারা শুধু এমএলএ আপনারা বাইনারির অভিযোগ করছেন, আবার এদিকে অভাব অভিযোগের অনেক কিছু অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কিন্তু আপনারা কি করতে পারছেন? এটাই প্রশ্ন করছে রাজনৈতিক মহল। দেখুন, বাইনারির জায়গায়, কেন বাইনারি তো আমরা করছি না, বাইনারি বিভিন্ন ক্ষেত্রে যেটা করা হচ্ছে সেটা বাইনারি হচ্ছে, আমরা আমাদের মতো লড়াই করতে পারি। অভাব অভিযোগ করছেন এদের বিরুদ্ধে, তো অবশ্যই তার মধ্যে যারা আপনারা ক্ষমতায় কোথায়? আছে, আমাদের যদি আপনাদের কোনো ভূমিকা অভিযোগ কি? থাকে আমরা তো তার বিরুদ্ধেই করব। কেননা সমস্যা হচ্ছে যে উত্তরবঙ্গের মানে যখনই আমরা কোনো নির্বাচনের সামনে আসি এবং যখনই উত্তরবঙ্গ কথাটা আসে, তখনই অনেকগুলো ভয়ের ব্যাপার আমাদের বাঙালি বিশেষ করে আমাদের চেতনায় এসে যায়। সেটা হচ্ছে আবার কি বাংলাটা ভাগ হবে? উত্তরবঙ্গের নির্বাচনের কথা বললেই কেন যেন ওই বাংলা ভাগ। কোথায় বিষ্ণুপ্রসাদ শর্মাকে তো সমর্থন করেনি বিজেপি, তাদেরই তো বিধায়ক, তিনি তো নির্দল হয়ে দাঁড়িয়েছেন। কে কখন কাকে সমর্থন করছে, কে কখন করছে না, এটাই তো বোঝা যাচ্ছে না। কে কখন বিজেপি, কে কখন তৃণমূল, সকালে তৃণমূল বিকেলে বিজেপি। যাই হোক, এই কিছুক্ষণ আগে অনন্ত রায়, অনন্ত মহারাজ, যিনি বিজেপি রাজ্যসভা সদস্য, তিনি তাকে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হবে না কেন্দ্রশাসিত এলাকা। প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি কি কথা রাখতে পেরেছে, তিনি স্পষ্ট একটা উত্তর দিয়েছেন যে না, বিজেপি কথা রাখতে পারে। কারণ তার কথা রাখেননি, তার কথা রাখেননি। যাই হোক, কেননা তাকে বিজেপি কথা দিয়েছিল, সেই কথা রাখা হয়নি। অতএব বাংলা ভাগ এই কথাটা যেন আর এবারে নির্বাচনে না শুনি। ওকে, আর জনতার প্রশ্ন রয়েছে, আমরা জনতার কাছে যাব। তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন বোধহয় রয়েছে কার? আমার প্রশ্ন তৃণমূলকে। আলিপুরদুয়ারে যে আলিপুরদুয়ারের জন্য যে আপনারা এত কিছু করছেন, মানে বিশেষ করে আলিপুরদুয়ার জেলা হলো, তাও আপনারা ভালো ফল করতে পারছেন না কেন? এটাই মানে আলিপুরদুয়ার জেলা আরো স্পেসিফিক। আমরা বারবারই বলছি যে আলিপুরদুয়ারের মানুষ যদি দেখেন যে লোকসভা এবং বিধানসভা মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, এটা তো নয়, কিন্তু পরিবর্তে কি পেয়েছে? চা শ্রমিকরা আলাদাভাবে কোনো বেনিফিট পায়নি। একদিকে রাস্তা হোক বা পর্যটন শিল্পে আলাদাভাবে কোনো উন্নয়নের জন্য টাকা বা কিছু পায়নি। একজন সাংসদ সারা বছরে 7 কোটি টাকা দিয়ে খরচা করতে পেরেছে 4 বছরে 20 কোটির জায়গায়। এবং সবচেয়ে বড় কথা, বিজেপি জানে যে কতটা অপদার্থ একটা প্রার্থী, তাকে চেঞ্জ করে নতুন প্রার্থী নিয়ে আসতে হলো। আমরা আলিপুরদুয়ারে কি করেছি? আমরা আলিপুরদুয়ারে যদি আলিপুরদুয়ার শহরটা দেখে থাকেন, চা শ্রমিকদের জন্য আমরা যখন এই সরকার ক্ষমতা এসেছিল 67 টাকা ছিল চা শ্রমিকদের মাইন মজুরি, আমরা সেটা 250 টাকা করেছি। আমরা এই যে আমরা প্রত্যেককে চা সুন্দরীর প্রকল্পের জন্য বাড়ি হোক বা পাট্টা প্রদান হোক, 13,000 পাট্টা প্রদান করেছি। এই যে প্রত্যেকের জন্য এই কাজগুলো করা মানুষের, এবং পর্যটন শিল্প আলিপুর শহর থেকে বেরিয়ে রাজাবাতখাহা থেকে আরম্ভ করে জয়ন্তী অবধি, আপনারা 21 থেকেও ভালো ফল করবেন বলে আশাবাদী। মানুষ বুঝতে পারছে এইবার আর ওই বিজেপির প্রতি প্রশ্ন রয়েছে জনতার। অর্চনাদির উদ্দেশ্যে প্রশ্ন নিয়ে আমি একদম এই অভাব অভিযোগগুলো নিয়ে সব আসবো। আপনারা কি জলপাইগুড়ি নিয়ে চিন্তায় রয়েছেন? কেন, কিসের চিন্তা? জলপাইগুড়ি নিয়ে চিন্তায় রয়েছেন কেন? মানে জলপাইগুড়িতে আমাদের এমপি ছিল, হ্যাঁ, আমাদের সেই এমপি দাঁড়িয়েছে। আমাদের নরেন্দ্র মোদী যেভাবে পাহাড়ের উন্নয়ন করেছেন, সবচেয়ে কিন্তু বড় জলপাইগুড়ি তো ধূপগুড়ি তো মহকুমা করে দিয়েছে। শিলিগুড়ির ওপরে যে কটা লোকসভা কনস্টিটিউয়েন্সি আছে, সেখানে মেইন প্রশ্ন হলো উন্নত মানের রাস্তাঘাট, যোগাযোগ। আপনি দেখবেন যখন পশ্চিমবঙ্গ ছাড়বেন, একটু সিকিম যান, একটু এগিয়ে যান, সেই রাস্তা দেখুন বিএসএফ এর, আর কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং এর রাস্তা দেখুন। আজকে নরেন্দ্র মোদী 4 লেন রাস্তা, না আমার কথা হাজার ক্রোড় মানুষ দেখছে, পাহাড় আমার দেখছে। প্রশ্নটা একটু, ধূপগুড়িকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূপগুড়িকে মহকুমা করে দেবেন, মহকুমা করে দিয়েছেন উপনির্বাচনের পরে। এখান থেকে এদের প্রশ্ন, চিন্তাই নেই। তাহলে তো তাদের একটাই কাজ, উদয়ন গুহকে যে কারণে আজকে ঘরে ইলেকশন কমিশন বন্ধ করে রেখেছে, না বন্ধ করে রাখেনি, হ্যাঁ বলুন, বিধানসভার মধ্যে রেস্ট্রিক্ট করে রেখেছে। আমি ভুল বললাম? ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন, যে উদয়ন গুহ 75 ভোটে নিশীথের কাছে পরাজিত হয়েছিলেন, ঘরে ঢুকে গিয়েছিলেন, তিনি বাই ইলেকশনে 1.5 লাখ 1 লাখ ভোট পেয়ে জিতে গেলেন। তো যে
প্রসেসে তিনি জিতেছেন, মানুষ সে ভোটটা আপনি দিতে যখন পারে না। উদয়ন গুহর প্রসঙ্গ এবং তুললেন, তৃণমূল গুন্ডাগর্দি উদয়ন গুহর করে প্রসঙ্গই যখন তারা তুললেন, তারা এই তারা দুদিনে একটা বিরাট গল্প বন্দুক হয়ে গেল। বারুদের ব্যবহার করে অর্চনাদি, দুদিনে একটা বিরাট গল্প হয়ে গেল উদয়ন গুহকে নিয়ে। উদয়ন গুহকে ঘরবন্দি করে রাখার জন্য বিজেপি জেলা নেতৃত্ব আবেদন করলো। নিশীথ প্রামাণিক তিনি নির্বাচন কমিশনে, প্লিজ অর্চনাদি আসছি, নিশীথ প্রামাণিক তিনি চিঠি দিলেন যাতে তিনি বুথ থেকে না বেরোতে পারেন, বুথ এলাকা থেকে। কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গেল আজকে সন্ধ্যেবেলা নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ে। নির্বাচন কমিশন নাকি তাকে বলেছে একেবারে বিধানসভা এলাকায় থাকার জন্য, এটা নিয়ম, বিধানসভা এলাকাতেই থাকতে হবে, কিন্তু কোথাও বুথের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়নি, না ছাড়ার নির্দেশ দেওয়া হয়নি। আর উদয়ন গুহ নিজে বলছেন যেখানে খুশি তিনি যেতে পারেন, যেখানে খুশি তিনি যাবেন, এবং বুথে নয় ওই এলাকাগুলো ঘুরবেন। 7টা বিধানসভায় দেখুন। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব, আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব, আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই, আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া। তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে, আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। নিজের বুথের মধ্যে রাখবার ব্যবস্থা করলে আরো ভালো হতো, কারণ আলটিমেটলি ভায়োলেন্সটা তো উদয়ন গুহ সারা দিনহাটা জুড়ে করেন, এবং দিনহাটায় যে ভোটটা হচ্ছে এবার সেটা উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাইছিলাম যে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে প্রত্যেকেই প্রয়োগ করতে পারে, যেখানেই দিন না কেন আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। বুধবার কমিশনের কাছে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানান কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চেয়েছিলেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন বেরোতে না পারেন দিনহাটার তৃণমূল বিধায়ক। বুথ এলাকায় আটকে রাখার আর্জি জানান নিশীথ। জেলা বিজেপির দাবি তোলে উদয়নকে গৃহবন্দী করার। এর পাল্টা সুর চড়ান উদয়ন গুহ। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। এদিন নাকি কমিশন উদয়ন গুহকে সতর্ক করে দেয়, বলে দেওয়া হয় ভোটের দিন নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না উদয়ন গুহ, যদিও তেমন কোনো নোটিশ পাননি বলে দাবি উদয়ন গুহর। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব, আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব, আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই, আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া। তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে, আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। রাজভবন থেকে একটা কাজ করতে পারেন যে আমাদের দুজনকে বাড়ির বাইরে বসিয়ে রেখে আমাদের বাড়ি দুটো একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে তল্লাশি করা হোক। যার বাড়ির থেকে কোনো অবৈধ অস্ত্র, টাকা বা কোনো সমাজ বিরোধী কারো বাড়িতে পাওয়া গেলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আমি রাজি আছি। নিশীথ প্রামাণিক কি রাজি আছে? উদয়ন গুহ কি করলো না করলো সেটা নিয়ে আমার ভাববারও সময় নেই। উদয়ন গুহ একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। ৭৪ বছর বয়সে উনি গুন্ডা। ৯৮-তে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের যে প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, তার ১ নম্বর আসামি উদয়ন গুহ। তো যারা তৃণমূলের কর্মীদেরকে খুন করেছে তারা আজকে তৃণমূলের মন্ত্রী। তাদের কথার উত্তরে প্রত্যুত্তর করা এটা আমার রুচিতে বাধে। নিউজ 18 বাংলা। অবশ্যই এই বিষয় নিয়ে জনতার প্রশ্নে আসবো। বিজেপির দিকে জনতার প্রশ্ন রয়েছে, কিন্তু বারবার বলে এসেছি যে আর কিছুক্ষণের মধ্যে অগ্নিমিত্রা পল, অগ্নি শর্মা অগ্নিমিত্রা তিনি আমার সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, এবং দেখেই বোঝা যাচ্ছে ঘেমে নিয়ে একসা হয়ে গেছেন আপনি দিদি, এবং প্রচণ্ড পরিশ্রম। এই তীব্র গরমের মধ্যে, দাবদাহের মধ্যে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু আমরা একটা কয়েনেজ করেছি, এই যে অগ্নি শর্মা অগ্নিমিত্রা, কেন বারবার অগ্নিমিত্রাকে অগ্নি শর্মা হতে হচ্ছে? দেখুন, আজকে সারা পশ্চিমবঙ্গে যেভাবে পুলিশ এবং প্রশাসন বায়াসড হয়ে পক্ষপাতিত্ব করে কাজ করছে,
এবং প্রতিটা ক্ষেত্রে যেটা চোখের সামনে আসছে সেখানে প্রতিবাদ না করা ছাড়া কোনো উপায় নেই। তো সেই কারণেই প্রতিবাদ করতে হচ্ছে এবং হয়তো আমাকে আপনারা একভাবে দেখে এসেছেন, আজকে প্রতিবাদ এত জোর প্রতিবাদ করতে দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে অগ্নি শর্মা কেন, এবং আমার মনে হয় শুধু আমি জাস্ট ভোকাল হচ্ছি, আমার কথাটা হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গবাসী সবাই এই প্রবলেমটা ফেস করছে, শুধু আমি নই, আমি তো তাদের রিপ্রেজেন্টেটিভ। পুলিশ তো কমিশনের আন্ডারে, এখন কি করে বলছেন আপনি যে এরকম পক্ষপাতিত্ব করছে? কমিশনের আন্ডারে তো নিয়ম মাফিক কমিশনের আন্ডারে, আচ্ছা, কিন্তু তারা যেভাবে কাজ করছে সম্পূর্ণ পক্ষপাতিত্ব করেই করছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। কমিশনের আন্ডারে বলে যে তারা পক্ষপাতিত্ব করবে না এমন তো কোনো কি বলবো গীতাতে হাত দিয়ে বা সেইভাবে তো কোনো শপথ তারা নেয়নি। আচ্ছা, এবং প্রতিটা জায়গাতেই আপনারা দেখেছেন, খড়গপুর টাউন থানার আইসি তিনি রামনবমীর যে যারা মিছিল বের করছে তাদের ওপর নতুন ভাবে নিয়ম মানে কি বলবো বাধা দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আপনি যখন খড়গপুর টাউন থানার আইসির বিরুদ্ধে বললেন, আমি একটু কোতোয়ালি থানায় আপনার দাপাদাপি আমরা দেখেছি, দর্শকদেরকে দেখিয়েছি, এবং তাতে আপনার বিরুদ্ধে জামিনযোগ্য মামলাও হয়ে গেছে। একটু দেখাই কোতোয়ালি থানায় আপনার হুঁশিয়ারি পুলিশ কর্তাদের প্রতি। আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না, আপনি আপনার কাজ করছেন, এফআইআরটা রিসিভ করুন, রিসিভ ইট, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা, এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেইন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেইন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেইন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম নেই? এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? কখনোই নেই। আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। দিদি, জামিনযোগ্য মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, কিন্তু মামলাটা হলো কেন সেটাই তো বুঝতে পারলাম না। আমি কি কোনো অন্যায় করেছি? আপনি থানার গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন। কি আইনের ওপরে, মানে উনি ভারতবর্ষের সিটিজেন নন? আজকে আমি একজন মহিলা বিধায়িকা ছেড়েই দিলাম, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি ছেড়েই দিলাম, প্রার্থী ছেড়েই দিলাম, আমি একজন মহিলা হয়ে বারবার রিকোয়েস্ট করেছি খুব ভালো করে আমার এফআইআরটা নিন। ডিউটি অফিসার তার আগেই কিন্তু আইসির সাথে কথা হয়েছিল, ডিউটি অফিসার আইসির ফোনটা রাখার পরে বললেন আমি এফআইআর নিতে পারবো না। কেন নিতে পারবে না? জাস্ট বিকজ আমার এফআইআরটা মুখ্যমন্ত্রীর এগেনস্টে। আমরা বাধ্য হয়েছি। আমার এফআইআর নেবেন না কেন? কোন আইনে বলে যে আপনি এফআইআর নেবেন? আপনি আমার কমপ্লেন নেবেন, তারপর আপনি ইনভেস্টিগেশন করবেন যে সেটাতে কি ধারা দেবেন না দেবেন, আপনি কমপ্লেনই নেবেন না। আচ্ছা, আর আমার কমপ্লেন যদি না নেন তাহলে আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন যে বাংলার গরিব মানুষ যারা প্রতিদিন প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে তারা কিভাবে কমপ্লেন দেয় আর কতটা কমপ্লেন তারা দিতে পারে এটাও আপনি বুঝতে পারছেন। ওকে, আপনি খড়গপুর টাউন গতকাল রাত্রে এগরা থানাতে একই বিষয়, রামনবমীর মিছিলে সেখানে জিহাদিরা পাথরবাজি করলো, বোম ফেললো, আমাদের মানে যারা হিন্দু ছেলেরা রামনবমীর মিছিলে ছিল তাদেরকে মারধর করলো। কিন্তু এগরা থানার আইসি যারা রামনবমীর মিছিলে ছিল তাদেরকে অ্যারেস্ট করলো। আমি আসবো, খড়গপুর টাউন থানার কথাও বললেন, খড়গপুর টাউন থানার আপনার যে হুঁশিয়ারি সেটাও একটু দেখাবো, তারপরে আসছি আপনার কাছে প্লিজ। সতর্ক হয়ে যান। আপনি বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? দিদি, আজকে নয়,
এই কয়েকদিনেও নয়, এর আগেও আপনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের সঙ্গে। অনেকে প্রশ্ন করছেন যে আপনি তো জনপ্রতিনিধি, আপনি এহেন আচরণ করেন কেন? এহেন আচরণ মানে কোন আচরণ? আমি তো প্রধানমন্ত্রীকে গালাগাল দিই না, আমি তো মুখ্যমন্ত্রীকে কোনো অশালীন ভাষা ব্যবহার করিনি, কোন রকম আনকনস্টিটিউশনাল আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করিনি। আমার মনে হলো আজকে পুলিশ আইসি আপনি যা বলার এখানে বলুন। ওই টাউন আছে হিম্মত হবে টিএমসির যে প্রার্থী আছে তার সাথে এই কথা বলা, বা প্রার্থী ছেড়েই দিলাম ওখানকার বিধায়ক টিএমসি কাউন্সিলরের সাথে এটা বলার সাহস হবে যে আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলুন? তাহলে মমতা ব্যানার্জির পুলিশ এই সাহসটা পায় কোথা থেকে? জাস্ট বিকজ আমরা বিজেপি করি বলে? আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সেই জন্য আপনারা যেভাবেই হোক আমাদের অপমান করতে পারেন, আমাদের এফআইআর নেবেন না, আমাদের গ্রিলের গেটটা আমি একটু আপনাকে বিরত করছি, একটু আসছি আপনার কাছে একটু আসছি, আমি আসছি আপনার কাছে। বারবার মৃত্যুঞ্জয়, বারবার এই প্রশ্নটা উঠছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে। নির্বাচন কমিশনের আন্ডারে তাও বিজেপি নেতারা বলছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলতে পারছেন কি করে পুলিশের নিরপেক্ষতা নেই? এই অভিযোগ উঠছে। না, পুলিশের নিরপেক্ষতা নিয়ে উনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে যদি পুলিশ থাকে, সেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেই পারে। এখন মুশকিল হলো, আমরা মহারাষ্ট্রে এরকম দেখেছি অনেক বিধায়ক মহারাষ্ট্রে থানার ভিতরে ঢুকে আর একজন অন্য পার্টির নেতাকে গুলি করে দিচ্ছে। বিজেপি বিধায়ক ঢুকে সরাসরি গুলি করে দিচ্ছে শিবসেনার বিধায়ক। আমরা মহারাষ্ট্রে এই চিত্র দেখি থানা দখল করে নেওয়ার, আমরা এইখানে পশ্চিমবঙ্গে এই চিত্রটা অগ্নিমিত্রা পাল্টা আজকে দেখাচ্ছেন। উনি এইসব করে খবরে থাকতে চাইছেন। উনি জানেন দিলীপ ঘোষ ওখানে ছিলেন, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে নিজস্ব সমীকরণে ওদের ভিতরে নবল খবরে থাকার জন্য, উদয়ন গুহ খবরে থাকার জন্য নয়। অর্চনাদি, দেখুন, থানায় দিনে বেশ কিছুদিন, রামনবমীর আগে 7 দিন ধরে আমরা দেখছি প্রতিদিন প্রতিটি সভায়, সে জনসভা হোক, ভোটের প্রচার হোক আর সরকারি সভা হোক, মমতা ব্যানার্জি কন্টিনিউয়াসলি উস্কানিমূলক বক্তব্য রাখছেন। ওরা রামনবমীতে দাঙ্গা করবে, ওরা কাফের, ওরা জিহাদ, এইসব ধরনের উস্কানিমূলক প্ররোচনামূলক, যাতে করে একটা রামনবমীতে একটা অশান্তি বাঁধে। তিনি তার বিরুদ্ধে নালিশ এফআইআর করতে গেছেন। সেই নালিশ যদি পুলিশ না নেয় তাহলে থানা রেখে লাভ কি? থানাটা আছে কি জন্য? আমার প্রশ্ন, আমাকে উত্তর দিন। থানা, পুলিশ, প্রশাসন মানুষের কিসের কাজে লাগে? বেশ, কিন্তু সিপিআইএম বা কংগ্রেস তাদের সঙ্গে তো এরকম হয় না, এরকম শুধু বিজেপির সঙ্গেই হয়। তাদের তো অস্তিত্বই নেই। দেখুন, চরিত্র এক, প্রোডাকশন হাউস এক, সেটা হচ্ছে আরএসএস। উত্তর কলকাতায় বিজেপির 2টো প্রার্থী, কোচবিহারেও সম্ভবত তৃণমূলের 2টো প্রার্থী। 18 সালে ছাপ্পা মেরে রেকর্ড করা পঞ্চায়েতে তৃণমূলের নেতা বিজেপির প্রার্থী, 2021-এর পর উপনির্বাচনে ছাপ্পা মেরে রেকর্ড করা উদয়নবাবু তৃণমূলের নেতা। স্বাভাবিকভাবে চোরা পাচার, বেশি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে অভিযুক্ত, জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত আমি বলছি উদয়ন গুহ, দুজনই, নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। নির্বাচন কমিশনের কাছে দাখিল করা মনোনয়নপত্রে তাদের সেই সব মামলার উল্লেখ রয়েছে। আমার বক্তব্য হচ্ছে, 3টে কেন্দ্রের নির্বাচন, জঙ্গল কেটে লাটাগুড়িতে রিসোর্টের ব্যবসা করে গোটা উত্তর বাংলার যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য তাকে ধ্বংস করা হচ্ছে। চন্দন কাঠ পাচার, জঙ্গলে কাঠ পাচারে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতিকে তৃণমূল দল থেকে তাড়াচ্ছে। আমার একটা কথা হলো যে এক লাইনে শেষ করে নিচ্ছি। আমি বলছি, দল বদল, দুর্নীতি, চুরি, লুট, এদের বিরুদ্ধে আমাদের প্রার্থী মিলি ওরাও, দেবরাজ বর্মনরা, আমাদের প্রার্থী নিশ্চিত। আমার কথা হলো যে এত মানুষের কথা বলে, দীর্ঘদিন আলিপুরদুয়ারে মানুষের নেতা হোক। এক সেকেন্ড ভাই, আমি শেষ করে নিচ্ছি, এক সেকেন্ড। আমি বলছি, দল বদলুদের বিরুদ্ধে মানুষের রায় হোক, জনগণের দাবির ভিত্তিতে নির্বাচন। এরা দল বদলুর কথা বলে শঙ্কর ঘোষকে ভুলে যায়, এরা দল বদলুর কথা বলে খগন মুর্মুকে ভুলে যায়। এরা দল বদলুর কথা বলতেই পারে, এটা যাওয়ার রাস্তা, ফেরার রাস্তা না। তাপসরা কালকে তোমার মাথার উপরে বসতে পারে, তৃণমূলে তাপসরা কালকে মাথার উপরে বসতে পারে। তোমরা আর যাই বলো না, 4জন সদস্য এমএলএ কে তৃণমূল এবারে লোকসভায় প্রার্থী করেছে। আমি কিন্তু সবাই মিলে নয় যে ওর টাইম দাও, আমি কিন্তু কথা বলিনি একদম বলে। আমি কথা হলো, সৈকতকে বুঝতে হবে, দীর্ঘদিন আলিপুরদুয়ারে আরএসপির সাংসদ বিধায়করা ছিল, কি করতে পেরেছে? অনেকে বলছেন 67 টাকা মায়না ছিল,
চা শ্রমিকদের বাড়ি দেয়নি, পাট্টা দেয়নি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়নি। এদের মানুষ বিচার মানে মানুষ এদের বিচার করে না। তৃণমূলের ভাই শিল্প তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেতা হয়ে যায় কি করে? 34 বছরে যে কাজ করেনি, লুট করেছে, সে তোমার নেতা হয় কি? ঠান্ডা ঠান্ডা কুল কুল। কালকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটাররা নিশ্চয়ই শান্তিমতো প্লিজ ভোট দিতে পারবেন। আপনারাও শান্তিমতো আলোচনা করুন। উদয়ন গুহ নিয়ে কার প্রশ্ন রয়েছে? উদয়ন গুহকে নিয়ে। কাকে? আমার প্রশ্ন বিজেপিকে। অর্চনাদিকে। উদয়ন গুহ আপনাদের নিয়ে আপনাদের কি ভয় আছে? তার জন্য তার গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? আচ্ছা, আর কিছু? আমার একটা প্রশ্ন যোগ করি, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক অভিযোগ করছেন, নিশীথ প্রামাণিক দাবি করছেন, আবার এদিকে নিশীথ প্রামাণিকই বলছেন ওর প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো রুচি নেই। আগে ভাইয়ের প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হলো, এই যে ভোটটা ঘন্টা বাজলো, এর মধ্যে নিশীথ প্রামাণিকের গাড়িতে 2 বা 3 বার হামলা হয়েছে। কয়েকটা বার অশান্তি হয়েছে, পুলিশ র্যাফ নেমে ঠিক করেছে, হয়েছে তো অশান্তি। এছাড়াও পোস্ট পোল ভায়োলেন্সে যে সাংঘাতিক রকম যে ঘটনাগুলো ঘটেছিল, তার মুখকে ছিল, কার প্ররোচনায় হয়েছিল, আমার থেকে ভালো আপনি জানেন। আর তার চেয়ে বড় কথা, ন্যাশনাল হিউম্যান রাইটস বলে গেছে উদয়ন গুহ হলো দাগি ক্রিমিনাল। সুতরাং এইরকম মানুষ ইলেকশন কমিশন মনে করে এই লোকটা বাইরে ছাড়া থাকলে ফ্রি আমাদের গাড়িতে হামলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মারা হচ্ছে, আর বলছে নাকি উদয়ন গুহ মারছে। 5টা বিধায়ক, আমি আটকাইনি, বিজেপি আটকাইনি, 5টা বিধায়ক ইলেকশন ওকে প্লিজ ওকে একটু বলতে শেষ একটু আগে ঝগড়া করছিল তৃণমূল আর সিপিএম। আমার মনে হয় আমার সামনে যে ছোট ছোট ভাই বোনেরা বসে আছে, কেউ ভুলে যায়নি, তাদের মেমোরি থেকে এখনো ডিলিট হয়নি সীতারাম ইয়েচুরি আর অভিষেক ব্যানার্জি কি সুন্দর স্যান্ডউইচ কফি খাচ্ছিলেন, ইন্ডিজোট কি সুন্দর করে 5 বার হানিমুন করলো 5টা শহরে। কি ভাই তোমরা ভুলে গেছো? এখানে বসে এই যুদ্ধটা করা, এই যে কথাগুলো বাইনারি করা, এগুলো মানুষকে রাজভবনে দিদি আর অমিত শাহ মোদি মিটিং হয়, এটা তো ভোলেন ভাইপো ঘুরে বেড়ায় দিল্লির মুখ্যমন্ত্রী আর এসব এত লম্বা চওড়া ডায়লগ মারছে, প্লিজ একদম কেওটিক সিচুয়েশন নয়, কেওটিক স্টুডিও নয়, কেওটিক স্টুডিও নয়, প্লিজ এক এক করে। পার্থদা, ব্যক্তি আক্রমণের রাজনীতি কি প্রাধান্য পাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা অনেক বেশি করে এই আলোচনাটাই করছেন। দেখুন, সুস্থ রাজনীতির বাইরে যা আছে সবই পশ্চিমবাংলায় প্রাধান্য পাচ্ছে, এ তো অস্বীকার করে লাভ নেই। এখানে কিছুক্ষণ আগে আমরা যে ঘটনাটা দেখলাম, প্রথমেই যেটা বলা উচিত একজন আইনের ছাত্র হিসেবে, যে পুলিশের কাছে গিয়ে যখন কোনো অভিযোগ করা হয়, সেই অভিযোগটা গ্রহণ করা কিন্তু পুলিশের প্রাথমিক কর্তব্য। আচ্ছা, সেই অভিযোগের সত্যাসত্য সে পরে বিচার করবে, সেটা নিয়ে কেস হবে কি হবে না, কি ধারা দেবে, সেটা পরের ব্যাপার, কিন্তু অভিযোগটা গ্রহণ করতে হবে। যাই হোক, এতক্ষণ যে আলোচনাটা হচ্ছে, আমরা কিন্তু একটা সামনে জাতীয় নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছি, উত্তরবঙ্গের নির্বাচন। কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে উত্তরবঙ্গের নির্বাচন এলেই এই বাংলা ভাগের কথা আসে। আর একটা এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, যেটা বারবার উঠে আসে। এবারে এখনো কিন্তু উত্তরবঙ্গের দাবি করছে কোনো বঞ্চনাই নেই, আর আমরা তো সেটাই বলছি। আমরা তো বরং রাজ্য সরকার টাকা দিচ্ছে, বঞ্চনার টাকা দিচ্ছে। আমরা একটা এমস দিয়েছিলাম উত্তরবঙ্গের জন্য, সেই এমসটাকে পর্যন্ত উত্তরবঙ্গে করা হয়নি। সেই এমসটাকে উত্তরবঙ্গে করা হয়নি, মানুষ উপকার পেয়েছে উত্তরবঙ্গে হলে উত্তরবঙ্গের সবাই মিলে নয়, সবাই মিলে নয়, আমি মৃত্যুঞ্জয়কে এই উত্তর নেব। এই যে না এইমস নিয়ে আজকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন জনসভায় হেমতাবাদে, যে উত্তরবঙ্গে তোমরা করতে দাওনি, রায়গঞ্জে এইমস করতে দাওনি তোমরা। আজকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এবং বলেছেন জিতিয়ে দিলে রায়গঞ্জে এইমস হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। জিতিয়ে দিলে তো অনেক কিছুই হতো। মানে 2014-তে বলেছিল যে 100 টাকার মানে পেট্রোলটা 100 টাকা হয়েছে, জেতার পরে আমরা দেখেছি যেটা হওয়ার কথা 50 টাকা, আমরা রান্নার গ্যাস হওয়ার কথা 250 টাকা, আমরা 1000 টাকা, 2 কোটি চাকরি, কালো টাকা উদ্ধার, কিছুই তো হয়নি। ওই শুভেন্দু অধিকারী এখন সিবিআইডি থেকে বাঁচার জন্য ওখানে গেছে। ভালো ভালো মানুষ জানে কম সময়ে উত্তরবঙ্গে অর্চনাদি হয়তো জানে না, রায়গঞ্জে মেডিকেল কলেজ, শিলিগুড়িতে মেডিকেল কলেজ। আপনারা সবাই মিলে এই সামান্য জনতার সামনে যদি একসাথে কথা বলেন, তাহলে এরাও শুনতে পাবেন না, আর টেলিভিশনের দর্শকরাও, চ্যানেল দর্শকরাও শুনতে পাবেন না। বেশ, শিলিগুড়িতে মেডিকেল কলেজ, রায়গঞ্জে মেডিকেল কলেজ এই সরকারের আমলে হয়েছে।
কংগ্রেসের বা বামফ্রন্টের সময় হয়নি। আচ্ছা, আমাদের সরকার করেছে ঠিক, রায়গঞ্জের আসছি, মেডিকেল কলেজ, আসছি, শিলিগুড়ির মেডিকেল আসছি, কলেজটা। আসছি, কিন্তু তারপরেও ডাক্তার, আমি এক সেকেন্ড এই প্রসঙ্গে একটা কথা খালি বলি। আজকে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে আজকে উত্তরবঙ্গে একটা নিউরো সার্জারি হয় না, সেই পেশেন্টটাকে 8 ঘন্টা চলে আসতে হয় পিজিতে আরজি করে। জানেন এই দুরবস্থা? তাহলে কি আমি তো এই কথাই বলছি। বেশ মানুষ কেন ভোট দেবে? কেন ভোট দেবে? ওকে, শিলিগুড়ি এটা জনসভা নয়, এটা জনসভা নয়, প্লিজ, এটা জনসভা নয়, এটা জনসভা নয়, প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গে উন্নয়ন দুদলই দাবি করছে, কিন্তু এখানে কি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিশীথ প্রামাণিক আর বেশি হয়ে যাচ্ছে উদয়ন গুহ? দেখুন, আমি আবারও আপনাকে অয়নদা বলছি, মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিক। 5 বছর যাদের দেখা পাওয়া যায়নি, ভোটের আগে তারা বাইনারি করছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। আমার আবেদন, কালকে যেই জিতুক, যাকেই মানুষ পছন্দ করুক, অন্তত দয়া করে তৃণমূল বিজেপির লড়াইয়ে যেন শীতলকুচি না হয়। কারণ এই শীতলকুচির ঘটনার বেনিফিট তৃণমূল নিয়েছিল, বিজেপি নিয়েছিল। হিন্দু মুসলমান করতে চায় এরা উত্তর বাংলা দক্ষিণ বাংলা করতে চায়, এরা জাতপাতের রাজনীতি করতে চায়, গরিব চা বাগানের শ্রমিকের তৃণমূল রাজনীতি জাতপাত করতে চায়। এটা তো ওরা বলবেই, আর কি বলার। তোমরা বলো বিজেপির বিরুদ্ধে। আমরা বলছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার যেই দলটা, তার নাম তৃণমূল কংগ্রেস। আমরা বলেছি এই বাংলা একটাই বঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিরুদ্ধে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিরুদ্ধে যে কথাটা আমরা বলেছি, যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে বলেছে যে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ না পশ্চিমবঙ্গ একটাই বঙ্গ। একদম একদম। আমি অর্চনাদির কাছে আসবো। বারবার এই যে পার্থদা অনেকক্ষণ আগে বললেন না, এই যে কোচবিহার নিয়ে যখন আলোচনা করছিলাম, বাংলা ভাব, রাজু বিস থেকে কান খুলে শুনে নিন, বিজেপি বঙ্গভাগের পক্ষে কখনোই নয়। আমরা যেটা চাই সেটা হলো সবাই মিলে বললে হবে না, প্লিজ। তাদের যোগাযোগ, তাদের ভালো ট্রেন, তাদের রাস্তাঘাট, তাদের সবকিছুর উন্নয়ন করে পাহাড়ের মানুষ সাংসদ দার্জিলিং এর প্রার্থী বলছে উত্তরবঙ্গ চাই, জনবাল্লা সাংসদ ছিল বলছে উত্তরবঙ্গ চাই, আর এখানে অর্চনা দিয়েছে বলছে আমরা উত্তরবঙ্গ চাই না। অর্চনাদি কেন? অমিত শাহ তো বলেছেন, অনন্ত মহারাজ বলেছেন, আমাকে হুটাউট করে দিয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। বিষ্ণু প্রসাদ শর্মা কেন বলছে? একটা কথা বলবো, রাজু বিস জন্মাল্লা কেন বলছে? সাংসদ তো। তাহলে মানুষের ভোটটা নেওয়ার জন্য ভাগের কথা বলা, তাহলে মিথ্যে কথা বলছে। মানুষের ভোটটা নেওয়ার জন্য সময় ভাগের কথাটা বলা। বাংলা ভাগের কথা আরেকজন 21 সালে বলেছিল, রায়গঞ্জের বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবারে কার প্রার্থী তৃণমূলকে প্রশ্নটা করুন। তৃণমূল বিজেপি উভয়ই রাজ্যভাগের তাস খেলে যখন যার বেনিফিটের দরকার পড়ে। আমরা বলছি এসব ইস্যু পরে উত্তর বাংলার মানুষের রুটি রুজির লড়াই, চা বাগানের শ্রমিকের মজুরি, চা বাগান জুড়ে সিন্ডিকেট চলছে, তৃণমূল বিজেপি দালালি চালাচ্ছে, এত এমএলএ এত এমপি, তারপর উত্তর বাংলার উন্নয়ন হয়নি কেন? এরা তো উত্তরবঙ্গে, যারা উত্তরবঙ্গের দাবি করে সুভাষ সিংকে সরাসরি সমর্থন করেছিল, এদের মুখে বড় বড় ইতিহাস নয় বাস্তব। তারপর বিমল ইতিহাস নয় বাস্তব, ইতিহাস নয় বাস্তব। পুলিশ কর্মী খুনে ভাই ইতিহাস মনে করিও না, বিমল গুরু পুলিশ খুন করলো, আজকে সেই বিমল গুরুকে কোলে করে তোমরা করো। উত্তর বাংলায় যখন যাকে পারো তাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে। তোমরা একটু রেস্ট নাও, আমিও একটু রেস্ট নিই, কারণ আজকে উত্তরবঙ্গের প্রার্থীরা তারা একটু রিল্যাক্স মুডে আছেন। কালকে দৌড়তে হবে, হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু এতদিন প্যাচ প্যাচে গরম, চাঁদি ফাটা গরমের মধ্যে যা পরিশ্রম করেছেন, আজকে কেমন কাটালেন সেই প্রার্থীরা দেখুন। কারো গলায় গান, কেউ আবার ভোটের ময়দান থেকে ভলিবলের কোর্টে। জলপাইগুড়িতে রায় বনাম রায়, বিজেপির জয়ন্ত রায় প্রতিপক্ষ তৃণমূলের নির্মল চন্দ্র রায়। প্রায় 1.5 মাস ধরে দুজনে প্রচার করেছেন, অনেক ঘামও ছড়িয়েছেন। শুক্রবার রায়দের নিয়ে রায় দেবেন ভোটাররা। এর 24 ঘন্টা আগে দুই রায় রেস্টে। ধকলটা তো এখনো আছেই, মানে এতদিনে যে পরিশ্রম, কোনো দিন 20-25 কিলোমিটার হেঁটেছি, তো আজকে মনে হচ্ছে তার থেকে অনেকটা হালকা হয়েছি। ওই যে শারীরিক ধকল, সেটা অনেকটাই কমে গেছে। আমাদের কার্যকর্তা যারা আছেন, আমাদের নেতৃত্ব যারা আছেন, তাদের সাথে বসছি, গল্প করছি,
আজকে আমি মায়ের পুজো টুজো করে বাড়িতেই আমি থাকবো। বিপক্ষে যে প্রার্থী রয়েছেন আর কি, শুভকামনা থাকলো নতুন বছরের তার প্রতি। বাড়িতে খেলেও আমিষের মধ্যে আমার ছোট মাছটা খুব পছন্দ, সেটা খাওয়া হয়। আর বড় মাছের মধ্যে আমি রুই মাছটাকে বেশি পছন্দ করি। আমার কর্মটা আমি করে যাই, হ্যাঁ ফল সে দেবে, টেনশনটা কিসের, টেনশনটা আমি তাকেই দিয়ে দিয়েছি। ভোটের আগের দিন প্রচার নেই, তাই হাতে সময়। পাড়ার ছেলেদের সঙ্গে ভলিবল খেললেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াই। হ্যাঁ, আজকে আমার নিজের বাড়ি, আমার যেখানে আমি এসেছি টানা 1.5 মাস তো অলরেডি সব জায়গায় গিয়েছি। আজকে আমি নিজের বাড়িতে সময় দিয়েছি, নিজের গ্রাম পঞ্চায়েতে। আলিপুরদুয়ারে এবারে তৃণমূলে প্রকাশ চিক বড়াই বনাম বিজেপির মনোজ টিগ্গা। শারীরিক দিক দিয়ে বিশ্রাম হলেও মানসিক দিক দিয়ে বিশ্রাম নেই। আমি একজন প্রার্থী, তো স্বাভাবিক কারণে টেনশন হওয়া চাই, মানে স্বাভাবিক আর কি বলতে পারি। কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিক বনাম তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া। এদিন পার্টি অফিসে ছিলেন তৃণমূলের প্রার্থী, দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা, সঙ্গে চা। যতক্ষণ পর্যন্ত না ব্যালট বাক্স বলছি যে ভোটিং মেশিন যতক্ষণ পর্যন্ত ডিসিআরসিতে ফিরে যাবে বা স্ট্রং রুমে ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকবে। বসুনিয়ার উল্টো দিকে বিজেপির নিশীথ প্রামাণিক ভোটের আগের দিনে সকালবেলাটা কাটান বাড়িতে, তারপর যান জেলা পার্টি অফিসে। সেখানে দফায় দফায় ভোট সংক্রান্ত বৈঠক। আজকের দিনটা তো আরো বেশি ব্যস্ততা, কারণ সমস্ত বুথ, প্রায় 2000-এর বেশি বুথ রয়েছে, সমস্ত বুথে ঠিকভাবে পোলিং কিট পৌঁছেছে কিনা, কর্মীরা সমস্ত জায়গায় নিজেদের তারা ঠিকঠাক মতন পৌঁছচ্ছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খবর নিচ্ছি। ভোটের কোচবিহারের তৃণমূলে বড় ভরসা উদয়ন গুহ, তিনিও এদিন দীর্ঘ সময় পার্টি অফিসেই কাটান। আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমার যে ভোট করার অভিজ্ঞতা, তার মধ্যে থেকে যতটুকু ফিনিশিং টাচ দেওয়া যায় সেই টাচটা দিয়ে। নিউজ 18 বাংলা। হাতে আর সময় খুব কম, আমি জনতার উদ্দেশ্যে বলবো, আমি একদম ছোট্ট করে সবার মতামত জেনে নেব। অর্চনা দি, 19-এর পরে 21-এ 200 পার বলেছিলেন অমিত শাহ, কিন্তু 77, এটা নিয়ে তৃণমূল বারবার অভিযোগ করে, দাবি করে। এবার কি হবে? এবার কোনো পরিবর্তন হয়নি 21-এর পরে? এতদিন হয়ে গেছে, 4 তারিখ অবধি অপেক্ষা করুন। আমরা 30 বলেছি, 30+ ছাড়া মাইনাস হবে না, 1 নাম্বার। ওকে। আর 2 নাম্বার হলো এই যে এত কথা সব তৈরি করছে, ছোট্ট করে মানুষ ভোটে প্রমাণ দেবে। কারণ আজকে একটা বললো এই হচ্ছে, আমি সিপিএম এর কথাটা আগে ছেড়ে গেছি। ওরা বলেছিল যে আমরা যখন ক্ষমতায় আসবো, সিপিএম প্রাইম মিনিস্টার হলে তারা নিউক্লিয়ার ওয়েপন দেশ থেকে বন্ধ করে দেবে, যাতে চায়না ঢুকে অ্যাটাক করতে পারে। 30 পার তৃণমূল কি বলছে? 30 পার বিজেপি। প্রধানমন্ত্রী এসে বললেন 42-এ 42, আর স্বরাষ্ট্রমন্ত্রী দেশের তিনি বলেছিলেন প্রথমে এসে যে 35 টার্গেট, তারপরে বলছে 30, সংখ্যাটা কমতে কমতে 30 নেমেছে তো 35 থেকে। আমি বলছি এটা কমতে কমতে সিঙ্গেল ডিজিট সংখ্যার লড়াই। 30 হবে না, 30 হবে না। তবে বিজেপির প্রতিনিধি যখন নিউক্লিয়ার নিয়ে কথা বললেন, একটা কথা ওনাকে মনে করিয়ে দিতে চাই যে সিপিএম বা বামপন্থীরা তার বিরোধিতা করেছিল, আর একজনরা বিরোধিতা করেছিল, তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারা বলেছিল আমরা ক্ষমতায় এলে এই নিউক্লিয়ার ডিল বাতিল করব। চা বাগানগুলো বন্ধ হচ্ছে, শ্রমিক কাজ হারাচ্ছে। আমরা নিউক্লিয়ার বোমের বিরুদ্ধে গাছে ফুল ফোটানোর পক্ষে। উত্তর বাংলা জুড়ে যারা গাছ কেটে, জঙ্গল কেটে ব্যবসা করে নিজেদের সম্পত্তি বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কালকে ভোট হোক। একদম দেখা যাক। আগামীকাল সকাল 7টা থেকে আমরা দিনভর থাকবো, সকাল 6টা থেকেই দিনভর থাকবো এই 3 বিধান লোকসভা কেন্দ্রের ভোটে। সিংহাসনের মহাসংগ্রাম কালকে শুরু, আর সেই সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে কোচবিহারে কি হয়, আলিপুরদুয়ারে কি হয়, সব দিকে আমাদের নজরে থাকবে। নেতা এবং জনতাকে অনেক ধন্যবাদ। আবার সোমবার।